আচ্ছা, চলেন আজকে থেকে আমাদের করার কথা ছিল ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে একটা পার্ট, সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও। হ্যাঁ, এসইও। এখন আপনাদের একটা কোশ্চেন করি। ধরেন আগে তো আমরা প্রায় বিভিন্ন বিষয় নিয়ে গুগল সার্চ দিতাম না? তো এখন কি আগের তুলনায় আপনারা গুগল সার্চ কম করেন না বেশি করেন? বেশি করেন, ওকে। কিন্তু অনেক সময় এখন আবার কিন্তু যারা শর্টকাটে অ্যান্সার খোঁজে তারা গুগলের পরিবর্তে কোথায় সার্চ দেয়? চ্যাট জিপিটি বা অন্যান্য এগুলো যেগুলো এলএলএম মডেল বলে আর কি, বা এআই মডেল আছে, এগুলোতে আমরা সার্চ করি আর কি। তো এখন এসইওর কাজটা আসলে কি? এসইওর কাজ হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, মানে যেখানে সার্চ করা যায়, যেমন গুগলে সার্চ করা যায়, আর কোথায় কোথায় সার্চ করা যায়? মাইক্রোসফটের বিং.কমে সার্চ করা যায়, ইউটিউবে সার্চ করা যায়। তো এই যে আমরা ধরেন যে যেই প্ল্যাটফর্মগুলোতে সার্চ দেই, হ্যাঁ, সার্চ দেওয়ার পর এখানে দেখেন কোনো একটা ওয়েবসাইট 1 নম্বরে আসে, কেউ 2 নাম্বার, কেউ 3 নাম্বার, কেউ 4 নাম্বার। হ্যাঁ, এভাবে অসংখ্য ওয়েবসাইট। যেমন আপনি যদি এই টুলসে ক্লিক করেন, টুলসে ক্লিক করলে দেখেন বেস্ট হোস্টিং, এই টপিক্সটার উপর গুগলের কাছে ওয়েবসাইট আছে হচ্ছে এত, এই আনকাউন্টেবল, হিউজ। কিন্তু আমি আপনি সবাই কি করি, যে কোনো কিছু সার্চ দিয়ে ব্রাউজ করি কি গুগলের প্রথম পাতায় যেগুলো আছে না, প্রথম পাতাগুলো কিন্তু ব্যবহার করি। কেউ কি আমরা 2 নাম্বার 3 নাম্বার বা অন্যান্য পেজগুলোতে যাই? খুব একটা কিন্তু যাওয়া হয় না। ওকে, আচ্ছা, তাইলে এখন দেখেন যে আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে, হ্যাঁ, এবং ওয়েবসাইটকে যদি আপনি সার্চ ইঞ্জিনে র্যাঙ্কিং করতে চান, তাহলে এই যে প্রসেসের মাধ্যমে করবেন, সেই প্রসেসটাকে মূলত বলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও। এখন এইখানে বিষয় আছে, যেমন আমরা এর আগে ফেসবুক অ্যাড শিখছি, গুগল অ্যাড শিখছি। একটা কোম্পানি কিন্তু সারা জীবন শুধু ফেসবুক অ্যাড গুগল অ্যাড দিয়ে বিজনেস এস্টাবলিশ করতে পারবে না। ফেসবুক অ্যাড গুগল অ্যাড কখন লাগবে? যখন ইনস্ট্যান্ট সেল লাগবে। ধরুন আপনি আজকে একটা কোম্পানি দিছেন বা আপনি একটা বিজনেস শুরু করছেন, আপনার নাম কি আজকে থেকেই সবাই জানবে? না। আপনি অ্যাড দিবেন, অ্যাড দিলে ধীরে ধীরে আপনার ব্র্যান্ড নাম পরিচিত হয়ে যাবে। যখন আপনার ব্র্যান্ড নাম পরিচিত হয়ে যাবে, তখন মানুষজন সে কী করবে? আপনার ব্র্যান্ডের নাম লিখে সার্চ করবে তখন। যেমন ধরেন কথার কথা, আমি যদি এখন দেখেন আমি শুধু ভেনাস লিখলেও বোঝা যায় যে আমি হচ্ছে কি সার্চ করতেছি। হ্যাঁ, ভেনাস আইটি ইনস্টিটিউট। এখন দেখেন যে আমাদের এটা ব্র্যান্ডটা প্রতিষ্ঠিত হয়ে গেছে। এখন গুগল কি করছে, তার এই ভেনাস আইটি ইনস্টিটিউট লিখলে সার্চ দিলে আমাদের ওয়েবসাইট, ভিডিওগুলো, ফেসবুক পেজ, লিঙ্কডইন, ইউটিউব সব এক জায়গায় গুছিয়ে রাখছে না? গুছিয়ে রাখছে। ওকে, তাইলে দেখেন যে হচ্ছে এই যে আমাদের এসইওর কাজ হচ্ছে কোনো একটা ওয়েবসাইটকেও র্যাঙ্ক করা, আবার কোনো একটা ব্র্যান্ডকেও এভাবে প্রতিষ্ঠা করা আর কি। ওকে, তাইলে আমরা মূলত শিখব হচ্ছে এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইওর মধ্যে অনেকগুলো পার্ট আছে। আবার যেহেতু বর্তমানে আবার যেটা আমরা শুরুতেই বললাম যে আমরা গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিনেও যেমন সার্চ দেই, সিমিলার ওয়েতে কি এআইও সার্চ দেই না? এও যে বিভিন্ন কোশ্চেন জিজ্ঞেস করি। ওকে, এখন ধরেন এর জন্য বর্তমানে আবার আসতে হচ্ছে জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশন, যারা রেজাল্ট জেনারেট করে, যেটাকে বলে এআই ইস্যু। এখানে আরও কয়েকটা টার্ম আছে, দেখেন এই এগুলো নতুন আসছে। আপনারা যদি এই ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে দেখেন এই যে ক্যাটাগরি হিসেবে কি আসছে, এটা নিউ আসছে। তার মানে এসইওর পাশাপাশি আমাদের আরও লাগবে জিও মানে হচ্ছে জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশন। জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশন কি আজ লাইক চ্যাট জিপিটি। দেখেন আপনি যদি কোনো জিজ্ঞাসা করেন যে আমার ঠান্ডা লাগছে, আমি কি করব, ও কিন্তু আপনাকে সুন্দর করে কিছু তথ্য রেডি করে দেবে, প্রেসক্রাইব করে দেবে। আবার দেখেন আমি যদি কথার কথা ধরেন চ্যাট জিপিটি দেখলাম, ধরেন বললাম যে হচ্ছে সাজেস্ট বেস্ট হোস্টিং, ধরেন বললাম হোস্টিং কোম্পানি ইন বাংলাদেশ। এখন দেখেন এ বলছে যে, তাহলে দেখেন সে হচ্ছে তার প্রিভিয়াস রেজাল্ট, গুগলের রেজাল্ট, অন্যান্য বিভিন্ন সোর্স থেকে রেজাল্ট নিয়ে 1 নম্বরকে বলছে একজন হোস্ট, তারপরে আলফানেট, তারপরে জিওন বিডি, হোস্ট মাইট, এরকম অনেকগুলোর একটা লিস্ট আমাকে কিন্তু করে দিছে আর কি।
এখন দেখেন যে এই কোম্পানিটাকে সে কিন্তু 1 নম্বরে রাখছে, তাহলে কি এমনি এমনি রাখছে? এবং আপনারা অলরেডি জানেন যে আগে আমি যদি গুগলে গিয়েই যদি এই তথ্যটা সাজেস্ট করি, ধরেন আমি যদি এটা লিখে আমি গুগলে সার্চ করি, তাইলে এখানে দেখেন গুগলেরও কিন্তু এই যে এআই রেজাল্টগুলো এখানে শো করে শুরুতেই। এখানেও দেখেন কি একজন হোস্ট, জিওন বিডি, আলফানেট, ওখানকার অনেকগুলো আসছে না? তাহলে গুগলে যে এটা কিন্তু এআই থেকে আসছে এই রেজাল্টটা। আর আমরা জানি কি গুগলে মূলত র্যাঙ্কিং হয় কি ওয়েবসাইটগুলো র্যাঙ্ক হয়। কিন্তু তাইলে আমাদের দেখেন বর্তমানে কি শুধু ওয়েবসাইট র্যাঙ্ক করলে হচ্ছে? তা কিন্তু হচ্ছে না, কারণ ওয়েবসাইটের পাশাপাশি আমাকে কি করা লাগতেছে? জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশন করা লাগবে। কারণ আপনার ব্র্যান্ডের নাম লিখে বা আপনি যেই ধরনের প্রোডাক্ট সার্ভিস দেন সেই নাম লিখে যখন তারা চ্যাট জিপিটি বা অন্যান্য এই ধরনের এলএলএম মডেলে সার্চ করবে, তখনও যেন আপনারটা সাজেস্ট করে। এখন এমনি এমনি কি সাজেস্ট করবে? না। তাহলে তার জন্য তো অবশ্যই কিছু ব্যাপার কাজকর্ম আপনাকে করতে হবে, সেইটাই হচ্ছে জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশন। আর একটা আছে হচ্ছে এইও মানে কি? এইও মানে হচ্ছে অ্যান্সার ইঞ্জিন অপটিমাইজেশন। অ্যান্সার ইঞ্জিন অপটিমাইজেশন আর দিয়েও প্রায় কাছাকাছি জিনিসই আর কি। চলে আসে। ওকে, কারণ হচ্ছে দেখেন এই যে চ্যাট জিপিটিতে আমি একটা কোশ্চেন করলাম, তার অ্যান্সারই তো আমাকে দিচ্ছে, তাই না? তাহলে এইও মানে হচ্ছে জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশন, এইও মানে অ্যান্সার ইঞ্জিন অপটিমাইজেশন, একই জিনিস। আর এসিও তো বুঝলামই আর কি আমরা। এবং এই ক্যাটাগরিতে যে যখন আসে, আমি 1 থেকে 2 মাস আগেও দেখছিলাম এইখানে 700-র মতো সার্ভিস ছিল, এখনও কিন্তু কমই আছে, 2000 আছে। যে কোনো ক্যাটাগরিতে 2000 সার্ভিস থাকে মানে কমই বলা যায় ফাইবারের ক্ষেত্রে, বিশেষ করে। তাইলে এখানে কিন্তু একটা ভালো একটা এখন কাজের সুযোগ আছে। এবং ফাইবার দেখবেন যে যখনই কোনো একটা ক্যাটাগরির পাশে নিউ লেখা থাকে, তার মানে এখানে একটা ভালো অপরচুনিটি আছে কাজের। ওকে, তাহলে আমাদের একই সাথে বর্তমানে এসিও শিখতে হবে, জিও শিখতে হবে, এইও শিখতে হবে, আরও আছে এআইও আছে। এআইও মানে হচ্ছে আপনার হচ্ছে আর্টিফিশিয়াল মানে এআই অপটিমাইজেশন বলতে ধরেন হচ্ছে আরও অনেক বিষয় আছে এখানে, আমরা ধীরে ধীরে এগুলো সবগুলোই দেখবো আর কি। ওকে, বাট এগুলো সবই একটার সাথে আর একটা রিলেটেড। এমন না যে এসিও সম্পূর্ণ ডিফারেন্ট জিনিস, এইও ডিফারেন্ট জিনিস, জিও ডিফারেন্ট জিনিস, এরকম না। বাট প্রত্যেকটাই একটা ইন্টারনালি একটা আরেকটার সাথে কানেক্টেড। মূলত আপনি এসিও করলে জিও হবে, জিও করলে এইও হবে, এগুলো হচ্ছে একসাথেই কানেক্টেড সবগুলো। ওকে, তো আমাদের এগুলো সবগুলোই দেখতে হবে। আর এসিওর মধ্যে আরও কিছু কাজ আছে, সেটা হচ্ছে লোকাল এসিও। লোকাল এসিও মানে কি? লোকাল এসিও বলা হচ্ছে যে কোনো লোকাল বিজনেসকে যখন আমরা গুগলে সার্চ করি, লোকাল বিজনেস বলতে ধরেন আপনি যদি এখন কুষ্টিয়াতে এখন যদি সার্চ দেন যে হচ্ছে রেস্টুরেন্ট, ধরেন আপনি বললেন রেস্টুরেন্ট কুষ্টিয়া বা রেস্টুরেন্ট ইন কুষ্টিয়া, তাহলে এই কুষ্টিয়াকে কেন্দ্র করে যে সকল রেস্টুরেন্ট আছে, প্রথমে এইখানে 3টা দেখায়, প্রথমে 3টা। তাহলে দেখেন এই রেস্টুরেন্টগুলো কুষ্টিয়ার লোকাল বিজনেস না? লোকাল বিজনেস আর কি। তাইলে এই যে এইখানে এই 3টাকে বলা হচ্ছে ম্যাপ প্যাক। এই পাশে দেখেন ম্যাপ শো করতেছে, এখানে এই 3টা হচ্ছে ম্যাপ প্যাক বা লোকাল প্যাক বলে। আর আপনি যখন মোর প্লেসে যাবেন তখন এখানে আদার্স যে আরও অন্য বিজনেসগুলো আছে এগুলো স্টেপ বাই স্টেপ শো করবে। নেক্সটে গেলে আরও পাবেন। এটা কই গেল? সি অল রেজাল্টস, ম্যাপে যাই, এই এখানে বিজনেসগুলো এখানে শো করতেছে। তাহলে দেখেন এখানেও কোনো একটা বিজনেস 1 নম্বরে আছে, কেউ 2 নম্বরে আছে, 3 নম্বর, 4 নম্বর। তো আমরা যখন সার্চ দিলাম যে রেস্টুরেন্ট ইন কুষ্টিয়া, তো বাই ডিফল্ট হিসেবে লোকজন কি করবে বলেন তো? প্রথমে যেই 3টা থাকবে এই 3টাতেই তো সে বেশি যাবে। কথার কথা, আপনি এখান থেকে গেছেন ধরেন যে ইন্ডিয়াতে, কলকাতা নেমে আপনি সার্চ দিলেন যে রেস্টুরেন্ট ইন কলকাতা, তাইলে দেখেন আপনার আশেপাশে যেগুলো আসবে আপনি তো রিভিউ এগুলো দেখেই তো যে কোনোটা চুজ করে সেখানে চলে যাবেন। এখন এইখানে কয়েকভাবে সার্চ হয়, যেমন আমি দিলাম রেস্টুরেন্ট ইন কুষ্টিয়া বা রেস্টুরেন্ট কুষ্টিয়া। এখন নর্মালি এভাবে মানে একটা এটা নির্দিষ্ট এরিয়ার নাম লিখে সার্চ করা যায়, আর একটা হচ্ছে নিয়ার মি লিখে সার্চ করা যায়। আমি যদি বলি যে রেস্টুরেন্ট নিয়ার মি, তাহলে আমি যেই লোকেশনে আছি
এই লোকেশনের আশেপাশে কোন রেস্টুরেন্টগুলো আছে সেগুলোই কিন্তু আমাদের দেখাবে আর কি। তাহলে এই যে গুগল ম্যাপের মধ্যে আপনার বিজনেসটাকে র্যাঙ্ক করার যে প্রসেস, এটার নামই হচ্ছে আপনার লোকাল এসিও। এই লোকাল এসিওর সাথেও কিন্তু আবার ওই জিও এইও সবগুলোই আছে। যেমন কেউ চ্যাট জিপিটিতে গিয়েও তো জিজ্ঞাসা করতে পারে যে বেস্ট রেস্টুরেন্ট ইন কুষ্টিয়া, বা আপনি ধরেন কোনো একটা এখান থেকে খুলনা গেলেন, কোনো একটা হোটেলে থাকবেন, আপনি সার্চ দিতে পারেন যে বেস্ট রেসিডেন্সিয়াল হোটেল ইন খুলনা, তাহলে আপনাকে কি চ্যাট জিপিটি সাজেশন দেবে না? অবশ্যই সাজেশন দেবে। তার মানে এখন কিন্তু যত ধরনের এসইও ছিল সবগুলোর মধ্যেই ওই এইও জিও ঢুকে গেছে আর কি। ওকে, তাহলে একটা আছে যে লোকাল এসইও, আর একটা হচ্ছে ই কমার্স এসইও। এখন ই কমার্স এসইওর এখানে আবার একটু ব্যাপার আছে আর কি। যেমন ফাইবারে যেগুলো হয়, যেমন ধরেন যে আপনার এখানে যেমন ইটচির নাম শুনছেন কেউ? হ্যাঁ, ওই যে ভাই শুনছে, কারণ ভাই এই ক্যাটাগরিতে কাজ করে। ইটচিতে মূলত বিভিন্ন আইটেম ডিজাইন করে সেল করা যায়। যেমন কথা আপনি একটা টি শার্টের উপর যে ডিজাইন আছে এটা সেল হয়, হুডি, লেগিংস, জ্যাকেট, কাপ, সবই ধরেন ডিজাইন করে আপনি রাখলেন, ওখান থেকে ডিজাইন সেল হবে। আর ইটচি হচ্ছে কি করে, ধরেন আমি একটা টি শার্ট ডিজাইন করে রাখলাম, কেউ যখন অর্ডার দিবে ইটচি ওটা ডিজাইন করে একটা মানে কি বলে ফেব্রিকের উপর প্রিন্ট করে তাকে পাঠিয়ে দিবে। তো এটাতে আপনার হচ্ছে এগুলোকেও র্যাঙ্কিং করার ব্যাপার আছে ইটচিতে। তারপরে হচ্ছে অ্যামাজন আছে, এরপরে শপিফাই আছে। আচ্ছা, এখানে একটু দেখাই, যেমন ধরেন অ্যামাজনের কথা এরা বলছে, অ্যামাজনে কীভাবে, অ্যামাজন তো চিনেন নাকি? অ্যামাজনে কি হয়? অ্যামাজন হচ্ছে ই কমার্স সাইট। হ্যাঁ, ধরেন যে আপনি যদি এখানে সার্চ করেন যে কিচেন, আচ্ছা কিচেন টাওয়াল এটা লিখে আমি ধরেন সার্চ করলাম। হ্যাঁ, তাহলে কিচেন টাওয়াল লিখে যদি সার্চ করেন তাহলে এখানে দেখেন এগুলোকে বলা হয় প্রোডাক্ট লিস্টিং। যত প্রোডাক্ট আছে সব আপনি এখানে দেখতে পাচ্ছেন। এখন আমি যদি একটু নিচে যাই, এভাবে 2 নাম্বার 3 নাম্বার অসংখ্য পেজ আছে, কিন্তু মানুষজন যখন এই প্রোডাক্টটা কিনতে যাবে সচরাচর সে এসে কি করবে বলেন তো? প্রথম পেজে যেই প্রোডাক্টগুলো আছে এবং প্রথম পেজের প্রথমের দিকে যেগুলো আছে এগুলোই কেনার সম্ভাবনা বেশি থাকবে না? তাহলে আপনার যদি নতুন ধরেন আপনিও হচ্ছে অ্যামাজনে বা আপনার ক্লায়েন্ট হচ্ছে অ্যামাজনে নতুন কোনো এরকম প্রোডাক্ট এখানে সেল করতে চাচ্ছে, তাহলে স্বাভাবিকভাবেই তার লিস্ট তো পিছনের দিকে হবে। এখন পিছনের দিকে যদি থাকে তাহলে বাই ডিফল্ট হিসেবে তার সেলস কম হবে, এটাই স্বাভাবিক। তখন সে যদি চায় এটাকে র্যাঙ্কিং করে সামনে নিয়ে আসতে, সেটাকে বলে অ্যামাজন লিস্টিং ইমেজ বা অ্যামাজন স্টোর ফন্ট ইবিসি এ প্লাস লিস্টিং ইমেজ, মানে এগুলোকে সামনে নিয়ে আসার অনেকগুলো প্রসেস আছে। বাট আমরা মূলত এই কাজগুলো শিখবো না, আমরা মূলত হচ্ছে ওয়েবসাইটের সাথে যে সম্পর্কিত যে বিষয়গুলো এগুলোর প্রতি আমাদের ফোকাস বেশি থাকবে। সো আমরা এখান থেকে আপনার হচ্ছে এসইওটা শিখবো, জিও শিখবো, আর এটা তো গুগল অ্যাডস, লোকাল এসইও, ই-কমার্স এটা তো গেল। আর হচ্ছে ভিডিও এসইও, এটা মনে হয় আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখছিলাম যে হচ্ছে ভিডিও বা ইউটিউব ভিডিও এসইও, মানে ইউটিউব ভিডিওকে কিভাবে র্যাঙ্ক করানো যায়। কারণ ইউটিউব কিন্তু বর্তমানে সার্চ ইঞ্জিন, কারণ আপনি ইউটিউবে যদি কোনো কিছু সার্চ দেন তাহলে সেখানেও কোনো একটা ভিডিও আগে পরে আসে না? আগে পরে আসে। তাহলে আপনার ওইখানেও তো কি র্যাঙ্কিং করার প্রয়োজন আছে না? ধরেন আমি এখানে একটা কিওয়ার্ড দিয়ে সার্চ আছে, এটাই দিলাম। ওকে, তাহলে এখানে একটা ভিডিও 1 নাম্বার, কেউ 2 নাম্বার, 3 নাম্বার, এভাবে স্টেপ বাই স্টেপ আছে। তাহলে নর্মালি যার ভিডিওগুলো আগে থাকবে ভিউ তো সেই বেশি পাবে, তাহলে যার নিচে থাকবে তার ভিডিও বাই ডিফল্ট হিসেবে কম হবে। তাহলে এগুলোকে যদি আমি সামনে নিয়ে যাই, নিয়ে যেতে চাই, এর জন্য যে প্রসেস সেটাই হচ্ছে আমাদের ভিডিও এসইও। বাট এগুলো আমাদের কোনোটাই আমরা আপাতত করব না। আপাতত আমাদের কাজ হচ্ছে একটা ওয়েবসাইটকে কিভাবে র্যাঙ্ক করা যায় সেই বিষয়টা নিয়ে আমরা আজকে শিখব। এখন এই ওয়েবসাইটকে যখন র্যাঙ্ক করানো যায় তখন আবার অনেকগুলো কোশ্চেন আসে। যে ধরেন একটা জিনিস দেখায় যে আমি যদি এখানে সার্চ করি যে হচ্ছে বেস্ট কিচেন
নাইফ, আমি এটা লিখলাম যে বেস্ট কিচেন নাইফ। হ্যাঁ, বেস্ট কিচেন নাইফ লিখে যদি সার্চ করি তাহলে এবার দেখেন যে হচ্ছে এই যে ওয়েবসাইটগুলো আসছে, একটা ওয়েবসাইট আসছে যে বেস্ট শেপ নাইফ। শেপ নাইফ আর কিচেন নাইফ তো একই জিনিস। হ্যাঁ, 6 রিকমেন্ডেশন, 6টা বা 10টা এখানে চাকর কথা এরা বলছে। তাহলে এটা একটা আর্টিকেল না? এটা একটা আর্টিকেল। পরেরটাও যদি জানেন দেখেন, এটাও কি একটা আর্টিকেল না? এটাও একটা আর্টিকেল। এরা আর্টিকেলের মাঝখানে আবার এগুলো কেনার জন্য লিঙ্ক দিয়ে দিয়েছে যে কোথায় থেকে কেনা যাবে আর কি। এটাও দেখেন একটা আর্টিকেল। এখন আমি সার্চ দিলাম কি যে বেস্ট কিচেন নাইফ। এখন আমরা যেটা লিখে সার্চ করি এটাকে কি বলে? কিওয়ার্ড বলে। হ্যাঁ, এখন এই কিওয়ার্ডের ধরন আছে, অনেক ধরনের কিওয়ার্ড আছে। যেমন আমি যদি বলি যে বেস্ট কিচেন নাইফ, তাইলে এইটা মূলত এটাকে বলে ইনফরমেটিভ কিওয়ার্ড, মানে আমি কিন্তু ইনফরমেশন জানতে চাচ্ছি। বেস্ট কিচেন নাইফ তার মানে কি? বেস্ট কিচেন নাইফ কোনটা সেই তথ্য সম্বন্ধে তো আমি জানতে চাই। আমি যদি বলতাম যে বাই কিচেন নাইফ, তখন আমি কি করতে চাই? তথ্য জানতে চাই না কিনতে চাই? কিনতে চাই। তখন ওই কিওয়ার্ডটাকে বলে বাইং কিওয়ার্ড। বাইং মানে যেটা লিখে সার্চ দিলে আমি কোনো কিছু বাই করতে চাই, তাহলে সেটা বাইং কিওয়ার্ড। আর এই যে দেখেন আমরা যেটা লিখে সার্চ করি, মানে আমাদের উদ্দেশ্যটাকে বলে বায়ার ইনটেন্ট। বায়ার ইনটেন্ট বলতে মানে আমরা কোন উদ্দেশ্যকে সামনে রেখে আসলে সার্চ দিছি। তাহলে দেখেন বেস্ট কিচেন নাইফ, তার মানে আমি ইনফরমেশন খোঁজার জন্য সার্চ দিছি। তাহলে আমার ইনটেন্ট হলো কি? ইনফরমেটিভ ইনটেন্ট। মূলত 4 ধরনের ইনটেন্ট আছে। ইনফরমেটিভ, এরপরে হচ্ছে কমার্শিয়াল, আরও কয়েকটা, আরও 2টা আছে, আমরা এটা যখন আসবে তখন বলবো না আর কি। ওকে, এখন আপনি যদি গুগলে গিয়ে সার্চ দেন যে এসইও কিওয়ার্ড টাইপস, এই যে দেখেন বলছে লং টেল কিওয়ার্ড। লং টেল কিওয়ার্ড বলতে যে সকল কিওয়ার্ডে ওয়ার্ড সংখ্যা 3টা বা 3টার বেশি থাকে। তারপর ট্রানজেকশনাল কিওয়ার্ড, মানে কোনো কিছু কেনার জন্য মানুষ যে কিওয়ার্ড লিখে সার্চ করে। ইনফরমেশনাল কিওয়ার্ড, কোনো কিছু ইনফরমেশন বের করার জন্য। এরপরে আছে নেভিগেশনাল কিওয়ার্ড। নেভিগেশনাল কিওয়ার্ড বলতে ধরুন অনেকে কী করে, ফেসবুক ঢোকার আগে গুগলে গিয়ে আগে কী করে সার্চ দেয় ফেসবুক, তারপরে ফেসবুকের লিখে যায়। এগুলোকে বলে নেভিগেশনাল, মানে স্পেসিফিক ওয়েবসাইট অথবা ওয়েবসাইটের একটা নির্দিষ্ট পেজ। ধরেন কথার কথা আপনি জানতে চাচ্ছেন ফেসবুকের প্রাইভেসি পলিসি, তাহলে কি এটা সরাসরি ওই পেজে নিয়ে যাবে না? তাহলে এগুলোকে বলা হচ্ছে আমাদের নেভিগেশনাল কিওয়ার্ড। ব্র্যান্ডেড কিওয়ার্ড। ব্র্যান্ডেড কিওয়ার্ড বলতে যখন মানুষ কোনো ব্র্যান্ডের নাম লিখে সার্চ করে, যেমন ধরেন আমি যদি বলি দারাজ, এখন দারাজ লিখে সার্চ করলে এখানে যদি মনে করেন XYZ কোম্পানি দেখেন তাহলে আপনি ঢুকবেন না? আপনি তো একটা নির্দিষ্ট ব্র্যান্ডের নাম লিখে সার্চ করছেন, তাহলে এটাকে বলা হচ্ছে আপনার ব্র্যান্ডেড কিওয়ার্ড। এরপরে এলএসআই কিওয়ার্ড। এলএসআই মানে হচ্ছে ল্যাটেন্সি সিমেন্টিক ইন্ডেক্স, অর্থাৎ কাছাকাছি লেভেলের কিওয়ার্ড। যেমন ধরেন হচ্ছে আপনি সার্চ দিচ্ছেন, যেমন একটু আগেই সার্চ দিলাম কি যে কিচেন নাইফ, আমাদের আসলো কি শেপ নাইফ, তাহলে কি দুটো কাছাকাছি একই জিনিস না? তাহলে এগুলোকে বলা হচ্ছে এলএসআই কিওয়ার্ড। শর্ট টেল, যেগুলো কিওয়ার্ডের ওয়ার্ড সংখ্যা 2টা, 1টা বা 2টা। কমার্শিয়াল কিওয়ার্ড, কোনো কিছু কেনার জন্য। কমার্শিয়াল আর ট্রানজ্যাকশনের মধ্যে একটু পার্থক্য আছে। কমার্শিয়াল মানে হচ্ছে ধরেন আপনি যদি সার্চ করেন যে বাই বেস্ট হেডফোন, তাহলে দেখেন আপনার কিন্তু নির্দিষ্ট কোনো মডেল নাম্বার নেই, কিচ্ছু নেই, আপনি একটা ভালো মডেলের বা ভালো কোয়ালিটির হেডফোন কিনতে চান। কিন্তু আপনি যদি সার্চ দেন যে বাই সনি বা মডেল নাম্বার দিয়েও সার্চ দিলেন, তাইলে কি আপনার তখন প্রোডাক্ট নির্দিষ্ট হয়ে গেল না? যখন এরকম নির্দিষ্ট হয়ে যায় তখন কিন্তু কেনার সম্ভাবনা বেশি থাকে, তাহলে ওইটাকে বলে ট্রানজ্যাকশনাল। আর যখন লার্জ স্কেলে সার্চ দেয় তখন বলে কমার্শিয়াল। প্রোডাক্টের নাম লিখে সার্চ দিলে এটাকে বলে প্রোডাক্ট কিওয়ার্ড। সেকেন্ডারি কিওয়ার্ড। সেকেন্ডারি কিওয়ার্ড কি জিনিস? আপনি যখন দেখবেন গুগলে কোনো কিছু লিখে সার্চ করেন, একদম নিচে আসলে দেখবেন এই যে এখানে আরও কিছু সাজেস্ট করে, এগুলোকে মূলত বলা হচ্ছে আমাদের সেকেন্ডারি কিওয়ার্ড। সিট কিওয়ার্ড। সিট কিওয়ার্ড হচ্ছে আপনার যে মেইন কিওয়ার্ড, এটাকে বলা হচ্ছে সিট কিওয়ার্ড। মেইন কিওয়ার্ড আবার কি জিনিস? মেইন কিওয়ার্ড হচ্ছে ধরেন আপনি হচ্ছে একটা আর্টিকেল লিখবেন যে ফেসবুক অ্যাড সার্ভিস ইন কুষ্টিয়া, এই বিষয়ের উপর আপনি একটা আর্টিকেল লিখবেন। ওকে, তাহলে এই ফেসবুক অ্যাড সার্ভিস ইন কুষ্টিয়া এটা হলো আপনার মেইন কিওয়ার্ড।
এখন একটা আর্টিকেল লিখতে গেলে এর সাথে আরো অনেক কিওয়ার্ড যুক্ত করতে হয়। তাহলে মেইন কিওয়ার্ডকে বলা হচ্ছে মেইন কিওয়ার্ড বা সিড কিওয়ার্ড, ব্রড কিওয়ার্ড। হ্যাঁ, আচ্ছা, ব্রড কিওয়ার্ড বলতে যে ধরেন আপনি শুধু বললেন ফেসবুক অ্যাডস, আর কিছুই বললেন না। এখন ফেসবুক অ্যাডসের আগে পরে তো অনেক কিছু যুক্ত করে অনেক কিওয়ার্ড বানানো যায়। যেমন ধরেন যদি আপনি কথার কথা আপনি হচ্ছে শুধু ফেসবুক অ্যাড লিখে একটা হচ্ছে আর্টিকেল লিখলেন। এখন ফেসবুক অ্যাডের আগে তো যুক্ত করা যায় ফেসবুক অ্যাড সার্ভিস ইন কুষ্টিয়া, ঢাকা, নারায়ণগঞ্জ, খুলনা, বরিশাল। তাহলে অনেক কিওয়ার্ড হবে না এরকম? তাহলে এগুলোকে বলে ব্রড কিওয়ার্ড। আচ্ছা, এগুলো এত কিছু আপাতত জানা লাগবে না। আর যেগুলো এর ভিতর যেগুলো বেশি লাগে এই রিলেটেড আমার একটা ভিডিও আছে, আমি করে রাখছি, ওটা আমি আপনাদের লিঙ্ক দিয়ে দিব, এটা একটু দেখে নিন, তাইলে হয়ে যাবে আর কি। ওকে, তো এখন আমরা যেখানে ছিলাম আর কি, যে এই যে আমরা গুগলে যেটা লিখে সার্চ করি, সার্চ করার সময় কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনি আর্টিকেল পাবেন, এটা আপনার ধরনের উপর নির্ভর করে। তাইলে আবার কিছু কিছু ক্ষেত্রে প্রোডাক্টের ক্ষেত্রেও কি হয়, প্রোডাক্টের বিভিন্ন পেজ হয়। যেমন ধরেন আমি যদি সার্চ করি যে বাই ল্যাপটপ, এটা একটা কমার্শিয়াল কিওয়ার্ড, তাহলে আমাকে যে ওয়েবসাইটে নিয়ে যাবে, এখান থেকে কি আমি ল্যাপটপ কিনতে পারবো না? কিন্তু আমি যদি সার্চ দিতাম যে এক্স্যাক্টলি এই মডেলটার নাম লিখে, তাহলে ওই মডেলের পেজে যারা যারা র্যাঙ্ক করে আছে তাদেরগুলো নিয়ে আসতো। ওকে, তাইলে এসইওর ক্ষেত্রে কাহিনী হলো যে অনেক সময় আমরা শুনি যে এসইও মানে কি ওয়েবসাইটকে র্যাঙ্ক করা, কিন্তু একটা জিনিস দেখেন যে আমি যখন সার্চ করলাম যে বাই কিচেন নাইফ, তখন এটা কি ওয়েবসাইট আসছে নাকি ওয়েবসাইটের একটা পেজ আসছে? ওয়েবসাইটের একটা পেজ আসছে। এখন বলেন তো, একটা ওয়েবসাইটের কি একটাই পেজ থাকে না অসংখ্য পেজ থাকে? অসংখ্য পেজ থাকে। হ্যাঁ, ব্লগ ওয়েবসাইট। যে সকল ওয়েবসাইটে আর্টিকেল থাকে সেগুলোকে বলা হচ্ছে ব্লগ ওয়েবসাইট। এখন দেখেন, তাইলে এখান থেকে যে এই ওয়েবসাইটের যদি 50টা পেজ থাকে বা 50টা আর্টিকেল থাকে, তাহলে 50টা আর্টিকেলটাকে আলাদা আলাদাভাবে র্যাঙ্ক করা লাগবে না? আলাদা আলাদাভাবে কিন্তু র্যাঙ্ক করা লাগবে। আবার একটা ওয়েবসাইটের যে মেইন পেজ থাকে, মেইন পেজটাকে আমরা কি বলি? হোম পেজ। হোম পেজ। এখন দেখেন এই মেইন পেজে কি আছে, বিভিন্ন আর্টিকেলের লিঙ্ক দেওয়া আছে, বিভিন্ন ক্যাটাগরির লিঙ্ক আছে। তাইলে হোম পেজের জন্য কি স্পেসিফিক কোনো কিওয়ার্ড আছে? তা কিন্তু নাই, তা কিন্তু নাই। তার মানে কি একটা, এখন হ্যাঁ, তাহলে শুধু ওয়েবসাইটকে কখন র্যাঙ্ক করানো লাগবে? যেমন ধরেন আমি যেটা বললাম যে আপনি যদি ধরেন ভেনাস আইটি ইনস্টিটিউট বলেন, তাহলে এটা আমার এখন একটা কিওয়ার্ড হয়ে গেছে না? তাহলে এইটা লিখে যখন সার্চ দেবেন তখন কিন্তু এক্স্যাক্টলি কি আমাদের ওয়েবসাইটটাই আসতেছে। তাহলে এটা তো একটা ওয়েবসাইট, এটা কিন্তু একটা আর্টিকেল না। আবার যদি ধরেন আমি যদি সার্চ করি যে ধরেন ডিজিটাল মার্কেটিং ট্রেনিং ইন কুষ্টিয়া, আচ্ছা ট্রেনিং বানানটা মনে হয় ভুল হলো। এখন এখান থেকে দেখেন এই যে গুগলের এআইও আমাদের ভেনাসাইটিকে সাজেস্ট করতেছে। হ্যাঁ, এখান থেকে এই যে আমি এখন যদি দেখি, এটা আমাদের একটা কি পেজ না? তাহলে ক্ষেত্র বিশেষে আপনার হচ্ছে পেজকেও র্যাঙ্ক করানো লাগতে পারে, আবার শুধু ডোমেইনটাকেও র্যাঙ্ক করানো লাগতে পারে। বুঝতে পারছেন? তাহলে এটা ডিপেন্ড করবে কার উপর? কিওয়ার্ডের উপর, যে আপনি কোন ধরনের কিওয়ার্ডের ক্ষেত্রে। যেমন ধরেন যে হচ্ছে অনলাইন প্রোডাক্ট দেখি কি আসে। অনলাইন প্রোডাক্ট বাই লিখে যদি আমি সার্চ করি, তখন আমি কি প্রোডাক্ট কিনবো এই ধরনের কিন্তু কিচ্ছুই বলি নাই। তাহলে গুগল তখন কাকে সাজেস্ট করবে? যে সকল ওয়েবসাইট কি অনলাইনে প্রোডাক্ট বিক্রি করে, যেমন পিকাবু, তারপরে এর একটা দারাজ আসছে, অথবা আসছে আরএফএল আসছে, তখন কি একটা পেজ আসছে না ডোমেইন আসছে? মূল ডোমেইনটুকু আসছে। ওকে, তাইলে আমাদের কিন্তু কাজ করতে গেলে মাঝে মাঝে কি করতে হবে? ডোমেইনকে র্যাঙ্ক করতে হবে, আর কিছু ক্ষেত্রে পেজকে বা পোস্টকে। পেজ আর পোস্টের মধ্যে একটু পার্থক্য বুঝতে হবে আর কি। পেজ আর পোস্ট কি জিনিস? যেমন ধরেন এটা কি একটা আর্টিকেল না? তাহলে বলেন তো এটা পেজ না এটা পোস্ট? হ্যাঁ, পেজ। কেউ দ্বিমত আছেন?
আচ্ছা, মূলত কাহিনী হলো, হ্যাঁ, বাই ডিফল্ট হিসেবে একটা ওয়েবসাইটের প্রত্যেকটা পেজই হলো পেজ, কিন্তু এখানে আরেকটা বিষয় হলো যে যে সকল পেজে এরকম আর্টিকেল থাকে এগুলোকে বলে পোস্ট। হ্যাঁ, যদিও পোস্টগুলো একটা পেজ, কারণ কি সব কিছু একটা পেজের মধ্যে আসছে, কিন্তু ধরেন এই যে আমি যদি এটা বলি যে আমাদের এটা হচ্ছে অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং ট্রেনিং পোস্টে, এখন এইটা যদি আমরা বলি দেখেন, তাহলে এইটা কিন্তু পোস্ট না, এটা একটা পেজ। তার মানে কি যে পোস্টগুলোকে পেজ বলা যাবে কিন্তু পেজগুলোকে পোস্ট বলা যাবে না। এর কারণ আছে, ধরেন যে পেজ আর পোস্টের মধ্যে পার্থক্যটা কি হয়, যে যখন পোস্ট হয়, পোস্ট কিন্তু কি হয় নির্দিষ্ট একটা টপিকসের উপর বিস্তারিত বলা হয় আর কি, আর পেজ কি হয় নির্দিষ্ট সার্ভিস নিয়ে বিস্তারিত বলা হয় আর কি। ওকে, আচ্ছা, তাইলে এইটা একটু কনসেপ্ট ক্লিয়ার হলো। তাইলে এখন দেখেন এসইওর যদি কাজ করা লাগে, একটা ওয়েবসাইটে যদি 100টা পেজ থাকে, তাহলে প্রত্যেকটা পেজকে আলাদা আলাদাভাবে আপনার এসইও করা লাগবে। কারণ কি আপনি প্রত্যেকটা পেজের কিওয়ার্ড আলাদা আলাদা না, তাহলে প্রত্যেকটাকে সার্চ দিলে কি আলাদা আলাদাভাবে আসবে, তাহলে এসইওটাও আলাদা আলাদাভাবেই করতে হবে আর কি। হ্যাঁ, ওকে, তবে আমরা একটা কাজ করব, বর্তমানে হচ্ছে এই লোকাল এসইওটার ডিমান্ড অনেক বেশি। কারণ হচ্ছে এই এসইওতে যেমন আমাদের এই যে অ্যাজ ইউজুয়াল যে এসইও, যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, আপনারা জানেন যে হচ্ছে এআই আসার কারণে গুগল সার্চ অনেকটাই কমে গেছে, প্রচুর কমে গেছে। শুধু কমে দেয়নি, আরেকটা ঘটনা ঘটছে। একটা জিনিস দেখেন, আমি এই যে সার্চ দিলাম কি এসইও কিওয়ার্ড টাইপস, এখন দেখেন গুগল এআই থেকে এখানে আমাকে একটা শর্ট সুন্দর একটা প্রত্যেকটা টাইপসের নাম একটা সাথে শর্ট ডেসক্রিপশন দিয়ে দিছে, উদাহরণ সহ দিয়ে দিছে। আবার একটু পরে আসলে এখানে আবার টাইপস অফ দিয়ে সুন্দর একটা আসছে। এর পরে আসছে যে বিভিন্ন ওয়েবসাইটে, এখন বলেন তো যে আমি কি ওয়েবসাইটে ঢুকে পড়লাম না এখান থেকে কাজ সেরে ফেললাম? আমি কোনো ওয়েবসাইটে ঢুকলাম না, আমি এখান থেকে কাজ সেরে ফেললাম। তাইলে ধরেন এই যে নিচের যে বেচারা ওয়েবসাইটগুলো আছে, এরা যে কষ্ট করে গুগলের প্রথম পাতায় র্যাঙ্ক করে থাকলো, কোনো লাভই হলো না, ভিজিটরই পাচ্ছে না। খেয়াল করছেন কি? হ্যাঁ, গুগলের প্রথম পাতায় প্রতি পাতায় গুগলে মূলত 10টা করে ওয়েবসাইট থাকে, কিন্তু গুগল প্রথম পাতাটাকে কি করছে দেখেন, শুরুতে আসছে এআই এভারভিউ, তারপরে এই যে এই সেকশনটাকে দেখছেন এটাকে বলা হচ্ছে ফিচার স্নিপিট সেকশন। এখানে এই যে তথ্যগুলো এখানে নিয়ে আসছে এগুলো কিন্তু গুগল সাজায়নি, এগুলো কি করছে বিভিন্ন ওয়েবসাইটের ডেটাগুলো সে এক জায়গায় নিয়ে জমা করছে। তেমন আমি যদি বলি শর্ট টেল কিওয়ার্ডস, তাহলে এই তথ্যটা সে কোন কোন ওয়েবসাইট থেকে নিয়ে আসছে সেই তথ্যটা কিন্তু এখানে দিয়ে দিছে। আবার একটু যদি আরেকটু নিচে আসেন, এই যে দেখেন পিপল অলসো আক্স, অর্থাৎ কেউ যখন এসইও কিওয়ার্ড টাইপ এটা লিখে সার্চ করে, পাশাপাশি আর কি কি লিখে সার্চ করে সেগুলোও কিন্তু এখানে বলে দিছে। তাহলে দেখেন আপনি যদি কোনো একটা কিওয়ার্ডে গুগলের প্রথম পেজেও থাকেন, এমনকি প্রথম দিকেও থাকেন, তাইলেও আপনার ওয়েবসাইটে ভিজিট করবে না কেউ। আর যারা দ্বিতীয় তৃতীয় নাম্বার পেজে আছে তাদের তো প্রশ্নই আসে না। আবার এআই আসছে, মানুষজন এখানে সার্চ দেওয়া বাদ দিয়ে চ্যাট জিপিটিতে যে এআই সার্চ দিচ্ছে আর কি। তার মানে ডিরেক্টলি যে ওয়েবসাইটগুলো আছে এই ওয়েবসাইটগুলো কিন্তু এখন মানে আগের তুলনায় যে কোনো সময়ের তুলনায় এখন কি ভিজিটর হচ্ছে অনেক কম পাচ্ছে। কারণ হলো তারা তো পাচ্ছে না এখান থেকে, কারণ ওয়েবসাইটে যাওয়ার আগেই তো মোটামুটি আপনার গুগল হচ্ছে কাম সারা করে দিছে আর কি, মানে আপনার ওয়েবসাইটে ঢোকাই লাগতেছে না। হ্যাঁ, এখন এই কারণে এখন আমরা এই এসইওটা যেটা জানি যে এই এসইওটা হচ্ছে টোটালি কি ওয়েবসাইটকে র্যাঙ্ক করা, আর লোকাল এসইওটা কি গুগল ম্যাপের মধ্যে বিজনেসটাকে র্যাঙ্ক করা। এখানে কিন্তু আপনার হচ্ছে এআইটা ডিরেক্টলি আসেনি। যেমন ধরেন আপনি ওই ধরেন আমি যদি এভাবে সার্চ করি আর কি যে কার, এটাই যদি বলি যে কার ওয়াশ সার্ভিস ইন ফ্লোরিডা, তাহলে এখানে হ্যাঁ অ্যাড আসছে, কিন্তু এখানে দেখেন গুগল কি ওরকম এআই বা অন্য কিছুতে সাজেস্ট করছে? তা কিন্তু করেন, এখানে কিন্তু অ্যাজ ইউজুয়াল এগুলোই আসছে আর কি।
তো যার কারণে লোকাল বিজনেস, আর লোকাল বিজনেস তো থাকবেই, যেমন মানুষের কার ওয়াশ, থাকা খাওয়া, চিকিৎসা, কেনাকাটা, এগুলো তো লাগবেই, ঠিক আছে। তো যার কারণে আমরা শুরুটা করব হচ্ছে লোকাল এসইও দিয়ে। এখন লোকাল এসইওর কেন শুরু করব, কারণ লোকাল এসইওর কাজ হচ্ছে আপনার কোনো লোকাল বিজনেসকে গুগল ম্যাপের মধ্যে র্যাঙ্ক করা। কিন্তু প্রত্যেকটা লোকাল বিজনেসেরও তো আবার কি আছে, ওয়েবসাইট আছে, ওয়েবসাইট আছে। এখন দেখেন যে হচ্ছে আমি যদি সার্চ করি যে কার ওয়াশ সার্ভিস ইন ফ্লোরিডা, এখানে ম্যাপের মধ্যে যেরকম পাচ্ছেন, আবার এরা দেখেন গুগল অ্যাড দিয়ে রাখছে না, এই একটা আছে, একটা আছে লাক্সারি কার ডিলিং, প্রফেশনাল কার ডিলিং, এই যে সারাসোটা ক্লিনিং টু গো। দেখেন এখানে যদি যাই, ঘটনাটা হচ্ছে যে আমরা যখন লোকাল বিজনেসকে যখন ম্যাপের মধ্যে র্যাঙ্কিং করতে যাব, এখানে আমাদের ম্যাপের মধ্যেও র্যাঙ্ক করতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েবসাইটকেও র্যাঙ্ক করতে হবে। ওয়েবসাইটকে র্যাঙ্ক করতে হবে, যেমন দেখেন এই গ্রেটেস্ট কার ওয়াশ ইন ফ্লোরিডা, তারপরে এই যে এ একটা আছে, এ একটা আছে। তাহলে কি এই যে ওয়েবসাইট কি লোকাল এসইও দিয়ে আসছে? না, ওয়েবসাইট আসছে এসইও দিয়ে। হ্যাঁ, তাহলে দেখেন আমি যদি লোকাল এসইও করতে যাই, তাহলে লোকাল এসইওর মধ্যেও আমার কি লাগবে, এসইওটা লাগবে। আচ্ছা, এখন এবার আসেন, এই যে এই বিজনেসগুলো কোন জায়গায় থেকে আসে, এটা তো আপনাদের জানার কথা মনে হয়। হ্যাঁ, এই যে ধরেন এখানে যে বিজনেসগুলো ম্যাপের মধ্যে আসছে, এগুলো আমরা একটা বিজনেসকে কিভাবে গুগল ম্যাপে অ্যাড করা লাগে দেখছি না, দেখছেন না ভাই? আচ্ছা, ওকে, মানে নেট আসছে নাকি? আচ্ছা, এর জন্য হলো আমাদের যেটা করতে হবে যে এই যে ম্যাপের মধ্যে কোনো বিজনেসকে যদি আপনি প্রথমে তো আগে কি বিজনেস, যেমন ধরেন ফেসবুকে যদি আপনি একটা বিজনেস করতে যান, তাহলে ফেসবুকে আগে কি খুলি, আমরা একটা পেজ খুলি। তাহলে আপনি যদি আপনার ব্যবসাটাকে গুগল ম্যাপের মধ্যে র্যাঙ্ক করতে চান, আগে তো ম্যাপের মধ্যে তো বিজনেসটাকে অ্যাড করা লাগবে। অ্যাড করার জন্য গুগলের একটা ফ্রি সার্ভিস আছে, তার নাম হচ্ছে গুগল বিজনেস প্রোফাইল, যেটাকে বলা হচ্ছে জিবিপি সংক্ষেপে, ক্লায়েন্ট কিন্তু সংক্ষেপে বলবে জিবিপি। এখন এই লোকাল এসইওর মধ্যে দেখেন আমাদের শিখতে হবে দুইটা জিনিস, একটাকে বলে যে গুগল বিজনেস প্রোফাইল, আর এটার আগের নাম ছিল হলো গুগল মাই বিজনেস, এটাকে বলতে হচ্ছে জেএমবি, এখন এটার নাম হয়ে গেছে জিবিপি, আর একটা লোকাল সাইটেশন। তো আজকে আমরা এই জিনিসটা দেখবো আর কি, যে গুগল মাই বিজনেস বা গুগল বিজনেস প্রোফাইল। অলরেডি আপনারা যারা দেখছেন তারা তো দেখছেন আর কি। আচ্ছা, এখানে একটু কমায় ফেলি এগুলো। ওকে, গুগল বিজনেস প্রোফাইলে যাবেন, যাওয়ার পর স্টার্ট নাও, আপনার জিমেইল দিয়েই খুলতে পারবেন, সমস্যা নাই। আচ্ছা, এই কেস দিস প্রোফাইল ইজ আনাদার বিজনেস নেক্সট। ওকে, এখানে আসার পরে প্রথমেই আপনাকে দিতে হবে আপনার বিজনেসের নাম, ঠিক আছে। ধরেন আমি আপাতত যে কোনো একটা নামে হচ্ছে ই করবো আর কি, একটা বিজনেস খুলবো আর কি। ধরেন দিলাম হচ্ছে জেকে ফুড সিওর এনিয়ার, ওকে, এই নামে একটা আমি করব। এরপর বলছে বিজনেসের ক্যাটাগরি, প্রত্যেকটা বিজনেসের একটা ক্যাটাগরি আছে না, দরকার হলে ক্যাটাগরি কি দিবেন এটা চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করে আসবেন যে আমার একটা রেস্টুরেন্ট রিলেটেড বিজনেস আছে, আমার বিজনেসটা গুগল বিজনেস প্রোফাইল অ্যাড করতে চাই, আমার ক্যাটাগরি কি হবে আর কি। কারণ ক্যাটাগরিটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। আমরা নেক্সট ক্লাসেই দেখব যে একটা বিজনেসের ক্ষেত্রে ক্যাটাগরিটা হচ্ছে যদি ভুল হয় তাহলে আপনার বিজনেস ভুল ক্যাটাগরিতে গেলে আর লোকজন সার্চ করে আপনার বিজনেসকে পাবে না। তো এই গুগল বিজনেস প্রোফাইলে একটা বিজনেসকে অ্যাড করতে গেলে টোটাল 10টা ক্যাটাগরি সেট করা যায়। তাহলে ধরেন আমি যদি এখানে দিই যে রেস্টিউরিউ কি আসে দেখি, রেস্টুরেন্ট, ওকে। আবার রেস্টুরেন্টের মধ্যেও দেখবেন অনেকগুলো আছে যে হচ্ছে অনেক কাছাকাছি লেভেলের আছে, আপনার যেটা ধরেন আমি দিলাম রেস্টুরেন্ট,
এরপর বলছে ডু ইউ ওয়ান্ট টু অ্যাড এ লোকেশন কাস্টমার ক্যান ভিজিট লাইক স্টোর অর অফিস। বাইরের দেশে স্টোর কাকে বলে জানেন? দোকান, যে কোনো দোকানকে বলে স্টোর বা বলে স্টোর ফ্রন্ট, হ্যাঁ। আর অফিস তো অফিসে। তাহলে এখন বলতেছে যে আমাদের বিজনেসের জন্য কোনো স্টোর, দোকান বা শোরুম আছে কিনা অথবা অফিস আছে কিনা। ওকে, তাহলে এখন ধরেন যে বলেন তো যে সকল ব্যবসার জন্য কি অফিস জরুরি? তাহলে এখন বলেন যে কোন ব্যবসার অফিস লাগে না? প্রোডাক্ট সেল বলতে আপনি বলতে যাচ্ছেন যে আপনার একটা ই কমার্স ব্যবসা আছে, হ্যাঁ, ধরলাম এটা ঠিক আছে, এর বাইরে অন্য কিছুটা চিন্তা করেন একটু যে লোকাল বিজনেস মানে বুঝেন তো স্থানীয়ভাবে যে বিজনেস হয় বাট যাদের অফিস লাগে না। একজন কোন সার্ভিস কি স্পেসিফিক বলেন, নাহলে তো বুঝতে পারবো না আর কি। ধরেন একজন ইলেকট্রিশিয়ান, আপনার বাসায় হচ্ছে ইলেকট্রিক্যাল লাইনে সমস্যা হয়েছে, আপনি তার বাড়ি ঘর তুলে নিয়ে মিস্ত্রির কাছে যাবেন না, সেই তো আপনার কাছে আসবে। তাহলে একজন ইলেকট্রিশিয়ানের তো তার একটা অফিস বা স্টোর থাকা জরুরি না, তার জন্য। আবার ধরেন বাইরের দেশে যেটা বলে ট্রি কাটিং সার্ভিস, মানে গাছ কাটা সার্ভিস, যেটা তা গাছ তার আপনি তুলে নিয়ে যাবেন না, ভাই কেটে দাও, সে তো এসে আপনার বাসায় এসে বা আপনার বাগানে যেখানে হোক গাছ কেটে দিয়ে যাবে। তাহলে তার জন্য কি অফিস থাকাটা বাধ্যতামূলক না, কারণ তার জন্য কাস্টমাররা ভিজিট করাটা বাধ্যতামূলক না আর কি। ওকে, তাইলে এইটা হলো যখন আপনারা যদি বাইরের, যদিও একটা জিনিস বলি যে আপনারা যখন বাইরের দেশের কোনো ক্লায়েন্টের কাজ করবেন 99% ক্ষেত্রে তার বিজনেসটা কিন্তু অ্যাড করার প্রয়োজন নেই, অ্যাড আগে থেকে করাই থাকে। আপনাকে মূলত অপটিমাইজেশন করে সেটাকে র্যাঙ্কিং করে দিতে হয় আর কি। ওকে, তারপরে কোনো ক্লায়েন্ট যদি একজন জিরো থেকে শুরু করে এখন অ্যাড করেনি, সেক্ষেত্রে করা লাগতে পারে, বাট এই সম্ভাবনা অনেকটাই কম, কিন্তু প্রসেসগুলো আপনাকে তো জানা থাকা লাগবে। ওকে ওকে, তো আমরা ধরলাম যে হ্যাঁ আপাতত আমাদের একটা লোকেশন আছে, না থাকলে নো দিবেন অবশ্যই। এরপর হলো এন্টার ইওর বিজনেস অ্যাড্রেস, এক্স্যাক্ট ঠিকানা দিতে হবে। কারণ পরের ধাপে ভেরিফিকেশন আছে, সো আপনি যদি ভুল অ্যাড্রেস দেন তাহলে আপনার বিজনেস ভেরিফিকেশন হবে না। আর যদি ভেরিফিকেশন না হয় তাহলে গুগল সার্চে আপনার এই বিজনেস মানে প্রাইভেট হয়ে যাবে, মানে আপনিই দেখতে পারবেন আপনার, কিন্তু আপনি দেখে লাভ আছে কাস্টমার না দেখতে পারলে। ওকে, স্ট্রিট অ্যাড্রেস ধরেন হলো আমরা এখানে দিলাম যে কি দেওয়া যায় 5636, মানে আমাদের এটাই দিয়ে নিউ ভুয়ান দিয়েছি, ভুয়ান রোড নিউ পাড়া। ওকে, সিটি হলো কুষ্টিয়া, পোস্টাল কোড হচ্ছে ৭০০০। নেক্সট আপনাদের যদি বাসায় থেকে করেন তাহলে বাসার অ্যাড্রেস দেবেন। এখানে যদি বলছে যে কিছু বলছে যে এগুলো কি আমার বিজনেস কিনা, কে লোকাল, হ্যাভেন্স কিচেন, হ্যান তেন, না এগুলো আমাদের কোনোটা আমাদের বিজনেস না। এরপর হলো গুগল ম্যাপে আপনাকে দেখাবে যে আপনার লোকেশনটা ঠিক আছে কিনা। যদি একটা কাজ করতে পারেন এখানে যে অ্যাডজাস্টে ক্লিক করে আপনি এতে প্লাস করে জুম করে দেখে নেবেন যে আপনি যেই ঠিকানা দিয়েছেন ওই এটা পয়েন্টারটা এক্স্যাক্ট পজিশন মতো বসছে কিনা। যদি না বসে তাহলে ম্যাপে এদিক ওদিক করে আবার এক্স্যাক্টলি জায়গায় বসাই দিবেন, ঠিক আছে। আমি আপাতত দিলাম না আর কি। ওকে, এরপরে নেক্সট বলছে ডু ইউ প্রোভাইড ডেলিভারিজ অর হোম অ্যান্ড অফিস ভিজিট, মানে আপনি কোনো কিছু ডেলিভারি দেন কিনা অথবা আপনার হচ্ছে কেউ অফিস ভিজিট করতে পারবে কিনা। তাহলে অফিস থাকলে ইয়েস, না থাকলে নো। এটা ক্লায়েন্টের কাছ থেকে শুনে নেবেন আর কি যে কোনটা ইয়েস দেবেন কোনটা নো দেবেন, মানে কোন ক্ষেত্রে। আচ্ছা, এরপরে বলছে অ্যাড ইউর এরিয়াস ইউ সার্ভ, এটা অপশনাল। কিছু কিছু বিজনেস আসলে নির্দিষ্ট এরিয়াতেই সার্ভিস দেয়। যেমন ধরেন বলেন তো দেখি এরকম নির্দিষ্ট এরিয়ায় সার্ভিস দেয় যেমন ধরেন কথার কথা এই যে কুষ্টিয়াতে ফুড পান্ডা খাবার ডেলিভারি দেয় না, এরা কিন্তু কুষ্টিয়া শহরের মধ্যেই দেয়। এখন মনে করেন যে কেউ যদি হচ্ছে সেই কুষ্টিয়া রেস্টুরেন্ট থেকে পোড়া দহ বসে অর্ডার দেয়, তাহলে কি ওরা ডেলিভারি দিবে? কুষ্টিয়া থেকে দিবে না।
তাহলে এই ফুড পান্ডার ক্ষেত্রে সার্ভিস এরিয়াটা ফিক্স না, কুষ্টিয়া সিটি হতে পারে। ওকে, তাহলে যদি থাকে তাহলে এভাবে এরিয়ার নাম দেবেন, আর না থাকলে না। এরপর আপনার একটা ফোন নাম্বার দিতে হবে, 0 তো আছে, 017। ওকে, এরপরে ওয়েবসাইট অপশনাল, যদি ওয়েবসাইট থাকে তাহলে দিবেন, আর না থাকলে তো আর কিছু করার নেই আর কি। ধরেন না দিলে অপশনাল রাখলাম, নেক্সট। আচ্ছা, এরপরে হচ্ছে দেখেন বলছে সিলেক্ট এ ওয়ে, ওই যে বললাম যে আপনার যে বিজনেস অ্যাড করলেন এটা আসলে আপনি রিয়েল পারসন কিনা। কারণ কি, আমি তো আরেকজন, আমি গুগলে সার্চ দিয়ে দেখলাম কোনো একটা ব্যবসায় এখন অ্যাড করেনি, আমি ধাম করে অ্যাড করে আমি ভেরিফাই করে নিয়ে নিলাম। নিয়ে পরে আমি একটা যদি নিয়ে আমি ভেরিফাই করে ফেলি, পরে ওই বিজনেস যদি আবার অ্যাড করতে যাই, ওদের কি অ্যাড করতে দিবে? কারণ আমি কি করলাম, ওই বিজনেসকে বললাম যে সে তুমি আমাকে 10,000 টাকা দাও, তাহলে আমি এটা ছেড়ে দিচ্ছি। এরকম কিন্তু অনেকেই করে। হ্যাঁ, ওকে। তো এখন ভেরিফিকেশনের বেশ কয়েকটা মেথড আছে। একটা হচ্ছে ফোন কল নাম্বারে কোড আসবে এটা, আর একটা আছে কি ভিডিও ভেরিফিকেশন। আর আপনি চাইলে পরেও ভেরিফিকেশন করতে পারেন, বাট যতদিন না আপনি ভেরিফিকেশন করবেন ততদিন কিন্তু এই বিজনেসটা পাবলিক হবে না, প্রাইভেট থাকবে, আপনিই দেখতে পারবেন শুধু। তাহলে অবশ্যই কী করতে হবে, ফোন কল ভেরিফিকেশান করবেন। আর ফোন কল ভেরিফিকেশান হওয়ার পরেও যদি আপনার এটা পাবলিক না হয়, তাহলে আপনাকে বিজনেস ভিডিও ভেরিফিকেশান করতে হবে। হ্যাঁ, এমনকি ফোন কল ভেরিফিকেশান চাওয়ার পরেও ভবিষ্যতে আপনাকে আবার ভিডিও ভেরিফিকেশান, গুগল যদি মনে করে যে আপনাকে ভেরিফিকেশান করবে তাহলে করতে পারে আর কি। তো চলেন এই জিনিসটা কিভাবে করবেন আমরা দেখাই আর কি। এখানে কয়েকটা কন্ডিশন আছে, রেকর্ড ইউর বিজনেস ডিটেলস। আচ্ছা, বলছে ক্যাপচার অল 3 রিকোয়ারমেন্টস ইন অন কন্টিনিউয়াস রেকর্ডিং। 3টা শর্ত আছে, এই 3টা শর্তের ভিডিও আপনাকে কন্টিনিউয়াসলি একটা ভিডিওতে রেকর্ডিং করে পাঠাইতে হবে আর কি। কী কন্ডিশন আছে, প্রথমে বলছে শো সারাউন্ডিং এরিয়া সাচ অ্যাজ স্ট্রিট সাইন অর নেইবারহুড বিজনেস। তাহলে 1 নম্বর হচ্ছে আপনার ব্যবসার যে অফিস, এটার বাইরে থেকে ভিডিও শুরু করতে হবে, যেখানে কি আছে স্ট্রিট সাইন, রাস্তার নাম্বার হতে আপনি তো দিচ্ছেন যে 6, আমি যেমন দিলাম 6 MU ভুয়ান রোড, তাহলে আশেপাশে কত থাকবে 4, 3, 5, বা পরেরটা হলে 7, 8, তাহলে ওখান থেকে স্ট্রিট সাইন দেখাইতে হবে। অর নেইবারহুড বিজনেস, অর্থাৎ আপনার ব্যবসা হলো 6 নম্বর বিল্ডিংয়ে, আপনার আগের ব্যবসা আছে হচ্ছে 5 নম্বর বিল্ডিংয়ে, তারা অলরেডি গুগলে ভেরিফাইড, তাহলে তাদের কি দেখাইতে হবে, সাইনবোর্ড। ভিডিও দেখাইলেন যে এই যে দেখো আমার হলো ওটা লেখা আছে 5 নম্বর বিল্ডিং, ওটা ভেরিফাইড। ওকে, বলছে ইওর লোকেশন শুড ম্যাচ দ্য অ্যাড্রেস ইউ এন্টার। ওই যে আপনি অ্যাড্রেস দেখাইলেই হবে না, ওই অ্যাড্রেসের সাথে আপনার বিজনেসের অ্যাড্রেসের মিল থাকা লাগবে, ওই যেটা অ্যাড্রেস এন্ট্রি দিলেন। ওকে, এটা হচ্ছে প্রথম ভিডিও শুরু। এরপর বলছে শো বিজনেস নেম প্রিন্টেড অন পার্মানেন্ট ফিকচার সাচ অ্যাট সাইনবোর্ড। অবশ্যই বিজনেসের কি থাকা লাগবে, পার্মানেন্ট ফিকচার। কারণ আপনি ভেরিফিকেশনের জন্য কি করলেন, একটা যদি পিভিসি প্রিন্ট করে দড়ি দিয়ে বাইন্ধে ভিডিও করলেন, এটা কি পার্মানেন্ট না। ওই যে আমাদের যেমন আছে পার্মানেন্ট বোর্ড আটকানো আছে, এই টাইপের বোর্ড থাকা লাগবে। এবং ইউর বিজনেস নেম শুড ম্যাচ দ্য নেম ইউ এন্টার, ওই বোর্ডের উপর যে আপনার বিজনেসের যেই নামটা এখানে দিচ্ছেন ওই নামটাই ওখানে ম্যাচ করা লাগবে আর কি। এরপর বলছে অ্যাক্সেস স্টাফ অনলি এরিয়াস, প্রত্যেকটা বিজনেসের যেই এরিয়াতে শুধুমাত্র স্টাফ, যেমন ধরেন আমি দিছি রেস্টুরেন্ট, তাহলে রেস্টুরেন্টের যে কিচেন অংশ থাকে, তাহলে এটা কি পাবলিক, এটা প্রাইভেট, তাহলে এটা হচ্ছে স্টাফ অনলি এরিয়াতে আপনার ভিডিও করে দেখাইতে হবে। এখন আপনার যদি বিজনেসে ওনার না হন তাহলে তার ওই রেস্ট্রিক্টেড এরিয়ায় যেতে পারবেন না। এরপর বলছে আনলক এন্ট্রেন্স, আপনি যে রেস্টুরেন্টের মালিক, এটা তাহলে রেস্টুরেন্ট তালা দেওয়া থাকা লাগবে, এরপর আপনি চাবি দিয়ে খুলবেন, ওটা খুলে যে ঢুকবেন এটা ভিডিও করে দিতে হবে। এরপর অর অপারেট ক্যাশ রেজিস্টার, আপনি ওই ক্যাশ কাউন্টার থাকে না, ক্যাশ কাউন্টার গিয়ে তালা চাবি দিয়ে খুলে, আর যদি ডিজিটাল হয় কম্পিউটার অন করে মানে লক খুলে কম্পিউটারে ক্যাশ মানে ক্যাশ রেজিস্টার যে সফটওয়্যার আছে ওইটা আপনাকে দেখাইতে হবে। বলছে ইউ নিড টু শো ইউর অথরাইজ টু রিপ্রেজেন্ট দিস বিজনেস। এখন প্রশ্ন হলো যে ধরেন যাদের বিজনেসে আমরা বললাম অফিস নাই, বললাম না, দ্য ইলেকট্রিশিয়ান,
বা প্লাম্বার বা টি কাটিং সার্ভিস, তাদের তো অফিস নাই, তারা তাহলে তাদের এগুলো কি দেখাইতে পারবে? তারা আগের একটাও দেখাইতে পারবে না। তাহলে তারা মূলত কি করবে? তাদের জন্য সলিউশন আছে। সলিউশন হচ্ছে, আমি যদি যাই প্লাম্বার, ওদের থাকে আর কি, এই যে ওরা যেটা করবে যে ধরেন প্রত্যেকটা যারা বাইরের দেশে সার্ভিস দেয় এদের এরকম গাড়ি আছে, গাড়ি নিয়ে যায়। তাইলে ওরা যেটা করবে যে প্রথমে হলো ওরা যেই কোম্পানির কাজ করে ওই কোম্পানির একটা টি শার্ট থাকে, যে টি শার্টের উপর নাম লেখা থাকে। আমাদের যেটা বিজনেসের সাইনবোর্ড, ওদের হলো ওই টি শার্টের নামটাই সাইনবোর্ড। টি শার্টের নামটা দেখাইতে হবে, যে গাড়ির উপর স্টিকার থাকে এটা দেখাইতে হবে, ফোন নাম্বার টাউন নাম্বার যা থাকে এটা ম্যাচ করতে হবে। কারণ এমনি একটা গাড়িতে হলে হবে না, সে যে আসলে এই বিজনেসের মালিক, তাহলে এটা কি এন্ট্রান্সের সময় খুলে সে গাড়িতে ঢুকবে, তাহলে কি করতে হবে? চাবি দিয়ে খুলে এটা দেখাইতে হবে। নট অনলি এখানে, এতে যন্ত্রপাতি থাকে পিছনে, তাহলে পিছনের অংশটাও খুলে দেখাইতে হবে। আবার অতটুক দেখাইলে হবে না, ওই বাক্স পেটটা যা আছে যার ভিতরে যন্ত্রপাতি, ওই বাক্সগুলো খুলেও দেখাইতে হবে। প্লাস গাড়ির ভিতরে ঢুকলেই হবে না, কারণ আপনি কোনো না কোনোভাবে এগুলো ম্যানেজ করতে পারেন। তাহলে গাড়ি ঢুকে আপনাকে গাড়ি স্টার্ট করে অল্প একটু চালায়ও দেখাইতে হবে, মানে একদম রিয়েল ভেরিফিকেশনের জন্য। হ্যাঁ, তাহলে এগুলো সবগুলোই কিন্তু আপনাকে একটা ভিডিওতে করতে হবে। এবং আপনার এই ভিডিওটা হচ্ছে একটা লিমিট আছে, হ্যাঁ, কয় মিনিটের মধ্যে আপনাকে দিতে হবে। দেখেন এখানে দেওয়া আছে অ্যাটলিস্ট 30 সেকেন্ড, অ্যাটলিস্ট মানে সর্বনিম্ন 30 সেকেন্ড, আর সর্বোচ্চ হচ্ছে 3 মিনিট মনে হয় দেওয়া যায়। মানে খুব বেশি বড় দেওয়া যাবে না, কারণ এরা আবার ম্যানুয়াল ভেরিফিকেশান করবে, তো সো বেশি বড় ভিডিও দেওয়া যাবে না। এখন বেশি বড় ভিডিও না দিলে কেমনে দিবেন? ধরুন একটু করে ভিডিও করবেন, একটু করে কী করতে হবে? পজ করতে হবে, আবার করবেন, এভাবে করতে হবে। ওকে, কিন্তু এটা কি আগে থেকে রেকর্ড করা থাকবে? তা কিন্তু না। চলে নেক্সটে যান। ও এখানে আরও কিছু বলছে যে প্ল্যান অ্যাহেড, মেক অল 3 ক্যাপচার 3 রেকর্ডিং অন কন্টিনিউয়াস, 1 থেকে 2 মিনিট ম্যাক্সিমাম। বলছে আউটসাইড থেকে শুরু করতে, তারপরে সারাউন্ডিংস, তারপরে ফার্স্ট বিফোর মুডি, মানে ভিতরে আসার আগে বাইরেগুলো কাভার করে আসতে বলছে। অ্যাভয়েড ক্যাপচারিং ফেস অর সেন্সিটিভ ডকুমেন্ট। হ্যাঁ, ওকে, ফেস না দেখানো ভালো, যদি আপনি দেখেন এদের গলা পর্যন্ত দেখাইতে পারেন, ফেস টেস না দেখানোই ভালো। এরপর আমি যদি স্টার্ট রেকর্ডিংয়ে যাই, তাহলে এরা আপনাকে একটা কিউআর কোড দেবে। এবার এই কিউআর কোড দিয়ে আপনাকে মোবাইল থেকে স্ক্যান করতে হবে, কারণ রেকর্ড করতে হবে মোবাইল দিয়ে। হ্যাঁ, তাহলে কিউআর কোড দিয়ে স্ক্যান করে বাকি অংশটা মোবাইল দিয়ে ভেরিফাই করে ওখানেই সাবমিট। তবে এখানে একটা ঘটনা আছে যে আপনি যেই জিমেইলে এই বিজনেসটাকে অ্যাড করতেছেন, এই জিমেইলটা আপনাকে আগে ফোনে লগ ইন করে নিতে হবে। লগ ইন করে তারপরে ভিডিও করে জমা দিতে হবে। এখন প্রশ্ন হলো, ভিডিও দিলাম, তারপরে যদি অ্যাপ্রুভ না হয়, তাইলে একবার যদি আপনার অ্যাপ্রুভ না করে, তাহলে আরও 2 বার দেওয়ার সুযোগ আছে, তার মানে সর্বমোট 3 বার। এখন প্রশ্ন হলো 3 বারই আপনি রিজেক্ট খাইছেন, তাহলে তো ওই কোটা শেষ। তখন উপায়, তখন হলো বিজনেসের ডকুমেন্ট সাবমিট করা লাগবে। আপনার ওই বিজনেসের নামে ব্যাংক অ্যাকাউন্ট, ট্রেড লাইসেন্স বা বিজনেসের যা ডকুমেন্টগুলো লাগে কান্ট্রি ওয়াইজ বিভিন্ন সাবমিট করতে হবে। এবার যদি মনে হলো যে সেই ডকুমেন্টটা আপনার রিজেক্ট খাইছে, তাইলে কী করবেন? তাইলে হলো গুগলের একজন প্রতিনিধি আপনাকে ডিরেক্টলি ভিডিও কল দিবে। কল দিয়ে যা যা দেখাইতে বলে, যা যা করতে বলে, আপনি তাই করবেন, ভেরিফিকেশান হয়ে যাবে। ঠিক আছে, ওকে। গুগল ডে বাই ডে এটা রেস্ট্রিক্ট করতেছে, কারণ হচ্ছে অনেকেই মনে করেন যে এই যে আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে বসে আমেরিকাতে এরকম বিভিন্ন নামে বেনামে বিজনেস খুলে একটা ওয়েবসাইট তো যে কেউ বানাইতে পারে। ঠিক আছে, ধরেন সার্চ দিল যে ধরেন এরকম কার ওয়াশ সার্ভিস দিয়ে আমেরিকার ফ্লোরিডাতে একটা বিজনেস রেজিস্ট্রেশন করলো। ওখানে বললো যে ঠিক আছে 50% ডিসকাউন্ট আছে, কিন্তু 50% ডিসকাউন্ট নেওয়ার শর্ত হলো আগে হচ্ছে $50 ডিপোজিট, মানে অগ্রিম দেওয়া লাগবে, বা $100 বা $200 অগ্রিম দেওয়া লাগবে। ও দিয়ে এমনি একটা ভাওতাবাজি অ্যাড্রেস দিয়ে তো এরকম খুলতে পারে। ওই লোকেশানে গিয়ে দেখলো যে কোনো এরকম কার ওয়াশ সার্ভিসের কোনো বিজনেসই নেই।
ঠিক আছে, ফোন করে, এগুলো ফ্রড কাজ অনেক অনেক লোকজন করে। হ্যাঁ, তো এই জন্য মনে করেন যে গুগল হচ্ছে খুব এখন স্ট্রিক্ট হচ্ছে, যে কারণ আলটিমেটলি তো দায়ভার গুগলের উপরে আসবে। হ্যাঁ, গুগলে তোমার ওর বিজনেস তো ভেরিফাইড, সব ঠিক আছে, তাহলে তুমি না জানে বিজনেস কেমনে ভেরিফাইড করলা। ওকে, তাহলে এখন এই কাজগুলো আমাদের করতে হবে না। হ্যাঁ, কারণ হলো যে ক্লায়েন্টের যখন আমরা কাজ করব তার তো এগুলো সব রেডিই থাকবে। আমাদের কাজ হবে এর পরের ধাপ থেকে। কোন জায়গায় থেকে চলেন আমরা এখান থেকে ভেরিফাই লেটারে দিলাম, ভেরিফাই লেটার আমরা আপাতত ভেরিফাই করব না, এই তথ্যগুলো চাচ্ছে এগুলো আমরা এখান থেকে দিব না, পরে ভিতর থেকে দেওয়া যাবে এগুলা। সব স্কিপ করে সামনে দিই। এই যে বিজনেসটা এখানে, এখন এখান থেকে কি করতে হবে, বিজনেসের ইনফরমেশনগুলো আমাদের বসাইতে হবে আর কি। এখন আমরা যখন ক্লায়েন্টের কাজ করব, ক্লায়েন্ট কি তার জিমেইলের অ্যাক্সেস আপনাকে দিবে? তা তো দিবে না। তাহলে কীভাবে করবেন, এই যে ক্লায়েন্টকে বলবেন যে তোমার এদের গুগল বিজনেসে যাও, তারপরে 3 ডটে যাও, গিয়ে হলো ওই যে বিজনেস প্রোফাইল সেটিংয়ে যাইতে বলতে হবে, এরপরে পিপল অ্যান্ড অ্যাক্সেস, এরপরে হলো ম্যানেজ, অথবা এখান থেকে অ্যাড আছে, ম্যানেজে না গিয়ে অ্যাডে চলে গেলাম। অ্যাডে চলে গিয়ে আপনার মেলটা ওকে দিয়ে দিবেন। আপনার মেলটা বসে আপনাকে কি বানাবে, ওনার বানাইলে সব কিছু করতে পারবেন, আর ম্যানেজার বানাইলে কি কি করতে পারবেন, ক্যান মেক চেঞ্জেস টু দ্য বিজনেস প্রোফাইল অন গুগল সার্চ অ্যান্ড ম্যাপস, এটাই আমাদের দরকার, ম্যানেজার হিসেবে দিলেই হবে। তাহলে ম্যানেজার অ্যাক্সেসটা আপনি নেবেন, অথবা যদি ক্লায়েন্ট ওনার অ্যাক্সেস দেয় সেটাও নিতে পারেন। নেওয়ার পরে বাদ বাকি কাজটা আমাদের এখান থেকে শুরু হবে। কিন্তু এই প্রসেসটা আমরা শিখে রাখলাম, কারণ কোনো ক্লায়েন্ট তো চাইতেও পারে আমাদের কাছ থেকে যে আমার বিজনেস অ্যাড করা নেই, আমার বিজনেস অ্যাড করতে হবে আর কি। ওকে, তাইলে আমরা আগামী দিন থেকে করব হচ্ছে এটা। আর আপনাদের হলো ওই যে যারা আগে দেখছিলেন যে আমরা পার্সোনাল ব্র্যান্ডিং করার জন্য কি করছিলাম, আমাদের নামেই এরকম গুগলে বিজনেস প্রোফাইলে একটা খুলছিলাম আর কি। তো তখন অনেকেই জিজ্ঞাসা করছিলেন যে এটাকে আরও কীভাবে মার্কেটিং করে র্যাঙ্ক করা যায়। আর যারা খোলেননি তারা একটা কাজ করতে পারেন, তারা হলো নিজের নামে একটা প্রোফাইল খুলতে পারেন, কারণ হচ্ছে এটাকে আমরা কি পার্সোনাল ব্র্যান্ডিং হিসেবে ইউজ করবো। অথবা যাদের ওই ভিডিওটা দেখেননি ওটা আমি একটু দিয়ে দিব নি আর কি, ওটা একটু দেখে নিই আর কি। ওকে, তাইলে আগামী দিন থেকে আমরা হচ্ছে সরাসরি কাজে চলে, এটাও কাজ, মানে আগামী দিন থেকে সরাসরি ওই কাজগুলোতে চলে যাবো আর কি। ওকে, তো দ্যাটস ইট, তাহলে আজকে পর্যন্তই থাক।